উড়ান পাঠশালার তরফ থেকে আমরা এসএলএসটি ক্লাস হিস্ট্রি যে ধারাবাহিকভাবে করছিলাম তাতে আজকে আমরা বাংলার ইতিহাস পড়াবো। এবং তার আগে একটুখানি বলে নিই যে প্রাচীন ভারতের ইতিহাসের ঠিক যেভাবে আমরা সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, মৌর্য যুগ, গুপ্ত যুগ আমরা পড়িয়েছিলাম, এবং ঠিক তার পরে পরেই আমাদের ধারাবাহিকভাবে যে ইতিহাসটা আমরা ফলো করছি তার চ্যাপ্টার আসে বাংলার ইতিহাস, মানে হলো পাল সেন। এবং এই চ্যাপ্টার শেষ হলে আমরা যখন ধর্মের ক্লাসটা করব, মানে জৈন এবং বুদ্ধ, তাতে কিন্তু আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়া পুরোপুরি অনার্স এবং পাস কভার করে যাবে। যারা তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন করনি বা যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসটা ফলো করনি, আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাকে একটু ফলো করো এবং ক্লাসটা অবশ্যই করো। তাহলে আমরা আজকে এই বাংলার ইতিহাসে চলে গেলাম, এবং এই বাংলার ইতিহাসে যেখান থেকে শুরু করব তোমাদের ধরতে সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের শশাঙ্ক থেকে। স্যার কেন? আমরা তো পাল আর সেন সিলেবাসে দেখেছি, ঠিক সেই অর্থে শশাঙ্ক দেখিনি। শশাঙ্ক এই জন্য পড়ানো হচ্ছে যে তোমরা পাল কোথা থেকে এলো সেই জায়গাটাকে তোমরা ডিনোট করতে পারবে। কিভাবে ডিনোট করতে পারবে তোমরা একটু দেখে নাও। যে এই গৌড় রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল যখন গুপ্ত বংশের আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল, তখন প্রচুর রাজ্য তোমার স্বাধীন হয়ে গিয়েছিল। যেমন আমরা দেখেছিলাম থানেশ্বরে পুষ্যভূতি বংশ হয়েছিল, আমাদের কনৌজে মৌখরী রাজবংশ হয়েছিল, কামরূপে ভাস্কর বর্মনের আবির্ভাব হয়েছিল, আমাদের মালবে দেবগুপ্তের আবির্ভাব হয়েছিল। ঠিক তেমন ভাবেই আমাদের শশাঙ্কের আবির্ভাব হয়েছিল বাংলায়, এবং তিনি যে আমাদের রাজবংশটি তৈরি করেছিলেন তার নাম কিন্তু গৌড় রাজবংশ ছিল। শশাঙ্ক নিজেকে প্রথমেই বলেছেন যে আমি একজন মহা সেনগুপ্ত শশাঙ্ক, কারণ আমি হলাম গুপ্তরাজাদের অধীনে একজন সামন্ত রাজা। এটা কিন্তু প্রথমেই উনি স্বীকার করেছেন, এবং তার আসল নাম নরেন্দ্র গুপ্ত এবং তার উপাধি নরেন্দ্রাদিত্য সবই কিন্তু আমরা পেয়েছি, তাই তো? সবই আমরা তার লিপিতে পেয়েছি। এবং এটাও জেনে রাখবো তার যে মানে তৈরি করা রাজবংশ, যাকে আমরা গৌড় রাজবংশ বলছি, সে গৌড় রাজবংশের ইতিহাসের একটা খুব বড় দিক হচ্ছে যে শশাঙ্ক আমাদের বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন। বাংলার প্রথম সার্বভৌম রাজা এই কথাটা আমার নয়, এটা হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের কথা। এবং এটাও জানবে যে বাংলার প্রথম স্বাধীন রাজা, একই সঙ্গে বাংলার প্রথম স্বাধীন রাজা, বাংলার প্রথম সার্বভৌম রাজা, দুটোই শশাঙ্ক। শশাঙ্কের শত্রুর অভাব ছিল না। শশাঙ্কের শত্রু ছিল আমাদের থানেশ্বরের বর্ধনরা। থানেশ্বরের বর্ধন মানে প্রভাকর বর্ধন এবং তার পুত্র হর্ষবর্ধন। আবার ওই দিক থেকে মৌখরীরাজ গ্রহবর্মা, আবার কামরূপের রাজা ভাস্কর বর্মন, এরা সবাই শত্রু ছিল। বন্ধু বলতে মালবের রাজা দেবগুপ্ত। এবার এইভাবেই শশাঙ্ক কিন্তু চেষ্টা করেছিল তার রাজ্যটাকে রক্ষা করতে। শশাঙ্ক যখনই খবর পেলেন যে আমাদের থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন তার মেয়ে রাজ্যশ্রীর সঙ্গে বিয়ে দিচ্ছেন আমাদের মৌখরীরাজ মানে কনৌজের মৌখরীরাজ গ্রহবর্মার সঙ্গে, তখন উনি প্যাকটা বুঝে গেলেন যে এটা আমাদের মালবের রাজা দেবগুপ্ত এবং বাংলা রাজা শশাঙ্ককে একটা চাপে রাখার জন্যই তৈরি হচ্ছে। এবং ঠিক সেই সময় তিনি কি করলেন, আমাদের তার বন্ধু মালবরাজ দেবগুপ্তকে খবর দিলেন যে আজকে বিবাহ বাসর অনেকটাই সেনাবাহিনী কি বলবো একটা হালকা মুডে রয়েছে, মানে যাকে বলতে চাইছি আমি, তারা প্রিপেয়ার্ড নয়, মানে তৈরি নয়, প্রস্তুত নয়। ঠিক সেই অবস্থায় যদি আক্রমণ করা যায় এবং সেখান থেকে কি করতে হবে, রাজশ্রীকে বন্দিনী করে আনতে হবে, এবং তারপরে আমি যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি দেখবে। এবং মালবরাজ দেবগুপ্ত সেই কাজটাই করলো। যখন তাকে বাধা দিতে এলো দেবগুপ্ত, এবং দেবগুপ্ত নয় গ্রহবর্মা যখন বাধা দিতে এলো, গ্রহবর্মা মারা গেল, এবং উনি সসম্মানে বন্দিনী করে নিয়ে এলেন কাকে, রাজ্যশ্রীকে, কর্ণ সুবর্ণ মহানগরী, যেটা শশাঙ্কের রাজধানী ছিল, সেখানেই থেকে গেলেন। এবং ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে প্রভাকর বর্ধন তার বড় ছেলে রাজ্যবর্ধনকে আদেশ করলেন যে এটা সুযোগ, এবং এটাই হচ্ছে সুযোগ তোমার বন্দিনী করে নেওয়ার প্রতিশোধ, এবং আমাদের জামাই গ্রহবর্মাকে যে হত্যা করা হচ্ছে তারও প্রতিশোধ নেওয়া যাবে যদি আমরা এখনই এই দেবগুপ্ত এবং হর্ষবর্ধন এই শশাঙ্ককে আক্রমণ করতে পারি। রাজ্যবর্ধন দেবগুপ্তকে আক্রমণ করতে গেলে, দেবগুপ্ত বাধা দিতে গেলে দেবগুপ্ত
রাজ্যবর্ধনের হাতে নিহত হন। তখন আমাদের যুদ্ধে হাজির হন কে? আমাদের শশাঙ্ক। শশাঙ্ক এবং একই সঙ্গে শশাঙ্কের সঙ্গে যুদ্ধটা হয় রাজ্যবর্ধনের, তাতে রাজ্যবর্ধন যুদ্ধক্ষেত্রেই মারা যায়। এই খবর যখন প্রভাকর বর্ধনের কাছে যায়, একে শোক, তার মধ্যে এত বড় ক্ষতি, সেই সময় তিনি তার কনিষ্ঠ পুত্র আমাদের হর্ষবর্ধনকে পাঠালেন। এবং হর্ষবর্ধনের সামনে দুটো উপায় ছিল। প্রথমটা হচ্ছে তার বোনকে ছাড়ানো, আর 2 নম্বর হচ্ছে তিনি শাস্তি দেবেন কাকে? শাস্তি দেবেন হচ্ছে শশাঙ্ককে। কিন্তু মনে রাখবে, একটা কিছু ফুলফিল হয়ে গেলে আরেকটার গুরুত্ব কমে যায়। এটা কিন্তু শশাঙ্ক একটা হিসেব করে নিল। শশাঙ্ক কি করলো? সমস্ত সৈন্য নিয়ে চলে গেলেন চিল্কা হ্রদে, রেখে গেলেন কাকে? কয়েকজন পরিচারিকা সমেত কর্ণসুবর্ণ মহানগরীতে আমাদের এই মেয়েটি মানে রাজ্যশ্রীকে রেখে গেলেন। হর্ষবর্ধন এলেন, রাজ্যশ্রীকে বিনা বাধায় উনি কি করলেন? মুক্ত করলেন। কিন্তু কোথাও শশাঙ্ককে খুঁজে পেলেন না এবং ফিরে গেলেন। যখনই ফিরে গেলেন, শশাঙ্ক খবর পাওয়া মাত্রই উনি আবার কর্ণসুবর্ণ মহানগরীতে ফিরে এলেন। এবার হিস্টোরিয়ানরা বলছে, ঐতিহাসিকরা বলছেন যে জীবদ্দশায় শশাঙ্কের কোনো ক্ষতি করতে পারেনি হচ্ছে আমাদের হর্ষবর্ধন, ঠিক। এবং গঞ্জাম লিপিতে আমরা এর কোনো নির্দেশ, কোনো ইনফরমেশন এরকমভাবে আমরা পাই না। এবং দেখা যায় যে এই ভদ্রলোক শশাঙ্ক শিবের উপাসক ছিলেন, শৈব ছিলেন, এবং তার অর্থের দরকার হয়ে পড়েছিল। এবং যখন তিনি অর্থের জন্য আমাদের ওই তখনকার দিনের ব্যাংক সিস্টেম যেটাকে আমরা বলি, কোথায় ছিল? সেটা হচ্ছে আমাদের ওই বৌদ্ধ মনাস্ট্রিতে ছিল। সে বৌদ্ধ মনাস্ট্রিতে গিয়ে যখন টাকা চাইলো, তখন ওই বৌদ্ধ মনাস্ট্রি বা বৌদ্ধ আমাদের কি বলবো সংঘের লোকেরা অস্বীকার করলো যে তুমি শৈব, তুমি বুদ্ধ নও, তাই তোমাকে টাকা ধার দেওয়া যাবে না। এটা এতই মনের মধ্যে আঘাত করে শশাঙ্কের, যে শশাঙ্ক বোধিবৃক্ষে একটা কুঠার দিয়ে আঘাত করে। বেশ, এবার বলে দিই একটা কথা, আমাদের কর্ণসুবর্ণ মহানগরীতে আমাদের তার রাজধানী ছিল, এবং মেদিনীপুরের দাঁতনে শশাঙ্কের একটা দিঘি ছিল, এবং যেটাকে আমরা দন্তভুক্তিও বলি। এবং শশাঙ্ক এটাও জেনে রাখবে যে তার কোনো কি বলবো সভা ঐতিহাসিক বা সভা কবি ছিল না। এবং হিউয়েনসাংয়ের এই হিউয়েনসাং বলো বা আমাদের বলো হচ্ছে বানভট্ট বলো, ঠিক আছে, তারা শশাঙ্ককে হত্যাকারী এরকম বলে নির্দেশ করেছে। বিশেষ করে একটা কথা তোমাকে আমি বলে দিই, যে শশাঙ্ক তোমার গৌড় ভুজঙ্গ, গৌড় পাষণ্ড এবং গৌড়াধম বলে অভিহিত হয়েছে। কার কাছে? সেটা হচ্ছে বানভট্টের হর্ষচরিতে, ঠিক। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, যে শশাঙ্কর লিগ্যাসি বা শশাঙ্কের উত্তরাধিকার খুব শক্তিশালী ছিল না। এবং এই লিগ্যাসি বা উত্তরাধিকার শক্তিশালী না থাকায় মানবদেব বলে একজন ছিলেন, তিনি একেবারেই রাজপাট চালাতে পারেননি। ঠিক সেই সময় যা হয় সেটা হচ্ছে বড় বড় সামন্তরা কৃষকদের জমি কেড়ে নিচ্ছিল এবং ঘোর অরাজকতা শুরু হয়। এটাকে আমরা বলি মাৎসর্যায়। মনে থাকবে কি বলি আমরা এটাকে? মাৎসর্যায়। এবং এই যে মাৎসর্যায়ের কথা আমি বললাম, এই মাৎসর্যায়ের তোমার সূত্রপাত এই সময়টা থেকে, মানে শশাঙ্কের মৃত্যুর পর থেকে। বাংলায় 113 বছর ধরে এই মাৎসর্যায় চলেছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে আমাদের গোপাল যখন আমাদের জনসমর্থন পেয়ে এই মাৎসর্যায়ের অবসান ঘটান, তখনই আমাদের কি হয়? পাল সাম্রাজ্যের উত্থান হয়। এটাকে লামা তারানাথ বলেছেন গৌড়তন্ত্র, আর কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্তের পরিভাষায় এটা হচ্ছে মাৎসর্যায়। ঠিক আছে, বুঝে গেল? জাস্ট আমরা একটু নোটসটা দেখে নেব। যা যা আমরা বলেছিলাম তাই আছে। 637 শশাঙ্ক গৌড় রাজবংশের প্রতিষ্ঠা করে। ওটা 8-এর মতো হয়ে গেছে। আচ্ছা, সামন্ত ছিলেন মহাসেনগুপ্ত, শশাঙ্ক বলেছি, নরেন্দ্রগুপ্ত, নরেন্দ্রাদিত্য। স্বাধীন গৌড় রাজবংশের প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। কর্ণসুবর্ণ হচ্ছে ওনার রাজধানী, বলে দিয়েছি। মেদিনীপুরের দাঁতন বা দন্তভুক্তি, ঠিক আছে, ওনার সাম্রাজ্যের অধীনে ছিল। গঞ্জাম লিপিতে তার বিজয় কাহিনী লিপিবদ্ধ আছে। মালবের রাজা দেবগুপ্ত, শত্রু কামরূপের রাজা ভাস্কর বর্মন, মৌখুরের রাজ গ্রহ বর্মন, সব বলে দিয়েছি।
হর্ষবর্ধন এবং প্রভাকর বর্ধন। তিনি বোধিবৃক্ষে কুঠারাঘাত করেন, এটা বলেছি আমি। শৈব ধর্মাবলম্বী বলেছি গৌড়ভুজঙ্গ, গৌড়াধম, গৌড়াধম এবং গৌড় পাষণ্ড বলা হয়েছে। বাংলার প্রথম সার্বভৌম রাজা বলেছেন রমেশচন্দ্র মজুমদার। মানবদেব সিংহাসনে আরোহণ করেন এবং তারপরেই শুরু হয়ে যায় আমাদের এই ঘোড়া রাজকতা। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, ঠিক সেরকম ভাবে বড় বড় সামন্তরা কৃষকদের জমি জমা আত্মসাৎ করছিল, তাই তো? তাই এটাকে আমরা মাৎস্যন্যায় বলি। দ্বৈত বিষ্ণুর নাতি বপ্পটের পুত্র গোপাল এই অরাজকতা বা মাৎস্যন্যায়ের অবসান ঘটান। লামা তারানাথ এটাকে গৌড়তন্ত্র বলেছেন। এবার আমরা ঢুকবো হচ্ছে পাল সাম্রাজ্যে। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, এবং আমি আগেই বলেছিলাম যে উনি বপ্পটের পুত্র ছিলেন এবং দ্বৈত বিষ্ণুর নাতি ছিলেন। যেহেতু বাংলার লোকেরা তাকে নির্বাচিত করেছিল, তাই তাকে বলা হয় বাংলার প্রথম নির্বাচিত রাজা। এবং এটাও জেনে রাখবে যে উনি আগে থেকেই বৌদ্ধ ছিলেন, তাই বাংলার প্রথম বৌদ্ধ রাজা বা বাংলার প্রথম বৌদ্ধ রাজবংশ, বাংলার প্রথম বৌদ্ধ রাজা দুটোই বলা হয় আমাদের এই ভদ্রলোককে। এবং এখানে তোমরা আর একটা জিনিস কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, যে গোপালকে যেহেতু সাধারণ মানুষ নির্বাচিত করেছে, তাই গোপালকে বলা হচ্ছে প্রকৃতিপুঞ্জ। পুঞ্জ শব্দের অর্থ হচ্ছে সাধারণ জনগণ, ঠিক আছে? প্রকৃতিপুঞ্জ। এবার এইটাও খুব ভালো করে জানবে যে গোপালের ক্ষেত্রে, যে গোপাল আমরা আগেই বলেছিলাম বাংলার প্রথম নির্বাচিত রাজা এবং প্রকৃতিপুঞ্জ, কিন্তু গোপালের একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ছিল, একটা নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল। যে নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য উনি নিজেকে পরম সৌগত বলেছিলেন, ঠিক আছে? এবং ওদন্তপুরী মহাবিহার তৈরি করেছিলেন। এবং শুধু তাই নয়, গোপালের সময় আরেকটা বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের বাংলায় আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করেছিল কি এই বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম, তাই তো? গোপালের রাজধানী প্রথম দিকে ছিল হচ্ছে গৌড় বা বানগড়, যেটা ধর্মপালের সময়ও ছিল। এবং এটাও বলে রাখি, এই যে গৌড় বা বানগড় যে রাজধানীটার কথা বলছি, এটা দেবপালের সময় চেঞ্জ হয়ে গিয়ে এটা মুঙ্গেরে চলে গেছে, মনে থাকবে এটা। গোপালের সময় এক বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত এসেছিলেন, যার নাম ছিল শান্তরক্ষিত। তাহলে এবার আমরা একটু দেখে নিই, যা যা বললাম তাইটাই আছে। প্রকৃতিপুঞ্জ, জনগণের দ্বারা নির্বাচিত, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বাংলার প্রথম নির্বাচিত রাজা, পরম সৌগত, ঠিক আছে? শান্তরক্ষিত বৌদ্ধ পণ্ডিত তার সভায় উপস্থিত ছিলেন। প্রথম বৌদ্ধ রাজা, এটাও বলেছিলাম, ওদন্তপুরী মহাবিহার। আর ওনার শ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে মাৎস্যন্যায়ের অবসান ঘটানো। এবার গোপালের ছেলে ধর্মপাল এলেন, উপযুক্ত বাবার ছেলে, এবং এটাকে আরো বিস্তৃত করেছিলেন। ধর্মপাল খুব সত্যি কথা বলতে গেলে বাবার যে টাইটেলটা ছিল পরম সৌগত, সেটা নিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে উনি আরেকটি উপাধি নিয়েছিলেন বিক্রমশীল। এবং গুজরাটি কবি সোড্ডল ওনাকে বলেছিল উত্তরা পথস্বামী, তাই তো? এবার দেখো, এই ধর্মপালের আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? গর্গ প্রধানমন্ত্রী ছিল। এবং এই ধর্মপালের সময় শুরু হয়ে যায় পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে প্রথম সংঘাত, যাকে আমরা বলি ত্রিশক্তি সংঘাত। এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে উনি আমাদের আয়ুধ বংশীয় রাজা ইন্দ্রায়ুধকে সরিয়ে দিয়ে উনি চক্রায়ুধকে সেখানে বসিয়ে দেন। তার ফলে চক্রায়ুধ তার প্রতি তোমার কি বলো কৃতজ্ঞ ছিল, এবং এই পাল প্রতিহার রাষ্ট্রকূট সংঘর্ষে তিনি ধর্মপালের পক্ষ নিয়েছিলেন। বেশ, এবং এটা ভালো করে জানবে যে তিনি বৌদ্ধ ছিলেন এবং খুব বড় মাপের বৌদ্ধ। কিরকম তোমাদের আমি বলে দিই, তিনি একই সঙ্গে সোমপুরী মহাবিহার, আবার সোমপুরী মহাবিহারের পরে উনি আমাদের তৈরি করেছিলেন বিক্রমশীল মহাবিহার, এবং আমাদের কুমারগুপ্তের যে তৈরি হয়েছিল নালন্দা ইউনিভার্সিটি, যেটাকে কিছুটা রিপেয়ার করেছিলেন হর্ষবর্ধন, তারপরে আর রিপেয়ার হয়নি, সেটাকে উনি আবার সংস্কার করেছিলেন, ঠিক। এবং এই ভদ্রলোকের সময় যখন ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, উনি আমাদের রাষ্ট্রকূট রাজা
রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ, আবার রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের পরে উনি হেরে যান প্রতিয়ার রাজা দ্বিতীয় নাগভট্টের কাছে। এটাতে আর্যাবর্তের অনেকটা অংশ তার কাছ থেকে কিন্তু হারিয়ে যায়। ঠিক আছে, এবার যেটা আমরা বলি বিন্ধ্যর একেবারে আগে পর্যন্ত একটা অঞ্চল পুরো উত্তর ভারতটাই যেখানে ছিল, সেই জায়গাটা তার হাত থেকে বেরিয়ে যায়, কিন্তু প্রভূত ক্ষতি কিছু হয়নি। এর মূল কারণ হচ্ছে তার মন্ত্রী গর্গ একটা সীমানার মধ্যে তাকে ঘিরে ফেলেছিলেন, এবং এই ভদ্রলোক যাকে গুজরাটি পোয়েট সোড্ডল যাকে বলছেন আমাদের কি কথা, যে উনি হচ্ছেন আমাদের এক কথায় উত্তরা পথস্বামী, উদয় সুন্দরী কাব্য বা উদয় সুন্দরী কথাতে উনি এই কথাটা বলেছিলেন। এবার উনি তৈরি করেছিলেন খালিমপুর কপার প্লেট। খালিমপুর কপার প্লেট এটা ধর্মপালের সময় তৈরি হয়েছিল, এটা পরীক্ষায় অনেকবার করে এসছে, তোমরা এটা ভালো করে দেখবে। ঠিক, এবার বৌদ্ধ ধর্মের প্রচার বলো, যুদ্ধ বিগ্রহ বলো, সবের সঙ্গে সঙ্গে আরেকটা মনে রাখবে যে ওনার সময়ও একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ওনার রাজসভায় এসেছিল। ঠিক যেমন ওনার বাবার রাজসভায় এসেছিলেন শান্তরক্ষিত, আর ওনার রাজসভাতেও একজন বৌদ্ধ পণ্ডিত এসেছিলেন। ঠিক আছে, তার নাম হচ্ছে হরিভদ্র, মনে থাকবে নামটা, কি বললাম, হরিভদ্র তার রাজসভায় এসেছিল। এবার আমরা জাস্ট একবার দেখে নিই রাজ্যসীমা বৃদ্ধি করেন। এই যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, গড় ছিল প্রধানমন্ত্রী, যা যা বললাম, বিক্রমশিলা মহাবিহার ভাগলপুরে অবস্থিত, সোমপুরী মহাবিহার। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করেন। ত্রিপাক্ষিক সংগ্রাম শুরু হয়েছিল পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট রাজাদের মধ্যে, তাই তো বলেছিলাম। দ্বিতীয় ভট্ট, দ্বিতীয় নাগভট্ট এবং রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের কাছে উনি পরাস্ত হয়েছিলেন। হরিভদ্র খালিমপুর তাম্রলিপি চক্রায়ুধকে প্রতিষ্ঠা করেন, বলে দিয়েছি। ধ্রুবের কাছে আবার তিনি পরাস্ত হয়েছিলেন। বাবার পরম সৌগত উপাধি উনিও নিয়েছিলেন। দেবপাল ওনার মৃত্যুর পরে সিংহাসনে বসে। এবার দেবপালকে মনে রাখতে হবে পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার বা শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, দেবপাল আলোচনা করতে গেলে প্রথমেই মনে রাখবে দেবপালের অসীম কৃতিত্ব যেটাতে ছিল তা হলো এই ত্রিপাক্ষিক সংগ্রামে জয়লাভ করা। দেবপালের দুজন প্রধানমন্ত্রী দর্ভপাণি এবং কেদার মিশ্র যদিও তাকে খুব সহায়তা করেছিল, এবং আমরা এটা দেখতে পাই যে পরপর যুদ্ধে প্রথমে উনি হারালেন রাষ্ট্রকূট রাজ প্রথম অমকবর্ষকে, তারপরেই কিন্তু উনি হারিয়ে দিলেন আমাদের দ্বিতীয় নাগভট্টকে। ঠিক, এবং এইখানে আর্যাবর্ত পুরোপুরি দেবপালের অধিকারে থাকে। দেবপালকে জানতে গেলে তিনটে লিপি আমাদের সাহায্য করে, যেমন খালিমপুর বলেছিলাম ধর্মপাল, আর দেবপালকে জানতে সাহায্য করে আমাদের মুঙ্গের লিপি, হরগৌরী আর বাদাল লিপি, বাদাল স্তম্ভ লিপি। উনি ক্যাপিটাল মানে রাজধানী স্থানান্তরিত করে মুঙ্গেরে নিয়ে গেছিলেন, এটা তোমরা জানো। দেবপালের এই সময়টায় আমরা একজন বৌদ্ধ পণ্ডিতকে দেখি যার নাম বজ্রদত্ত। ঠিক আছে, যিনি একটা বই লিখেছিলেন লোকেশ ভরা শতক, উনি ওনার কোর্টে ছিলেন। এবার দেবপাল আমাদের যে পরিমাণ রাজ্যসীমা বাড়িয়েছিল সেটা হচ্ছে একটা এক্সট্রিম পর্যায়ে গিয়েছিল, এবং যেটা পরবর্তী পালেরা তার কিছুটা সুবিধা নিতে পেরেছিল। বেশ, এবার আমরা দেবপালের আরো একটা পর্বে যাব, সেটা হচ্ছে দেবপালও কিন্তু বাবার মতোই বৌদ্ধিস্ট ছিলেন, মানে আমাদের কি বলবো ধর্মপালের মতো বা গোপালের মতো বৌদ্ধিস্ট ছিলেন, এবং তাকে নিঃসন্দেহে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা যাবে, তার কারণ ত্রিপাক্ষিক সংগ্রামে তার কৃতিত্বের জন্য। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ রাজা গৌড় থেকে মুঙ্গের, বর্তমানে বানগড় যেটা গৌড়, সেখান থেকে নিয়ে গেলেন মুঙ্গেরে বিহারে। হরগৌরী, মুঙ্গের, বাদাল। ঠিক আছে, কেদার মিশ্র ও দর্ভপাণি, ঠিক আছে, দুজন প্রধানমন্ত্রী। দেবপালের প্রধান সেনাপতি ছিলেন জয়পাল, এই জয়পাল তাকে যুদ্ধ জিতিয়েছিল। আসাম, উড়িষ্যা, কামরূপ পর্যন্ত বিস্তৃত হয়েছিল, যেটা আগের পালেদের ছিল না।
ঠিক আছে, ত্রিপাক্ষিকে অমকবর্ষকে পরাস্ত করেছিল। এইবার আমরা আসছি দেবপালের সময়। দেবপালের একটা দানের একটা বড় এক্সাম্পল আমি দেব। দেবপালের সময় মনে রাখবে, আমাদের শ্রীলঙ্কার রাজা বালপুত্রদেব তার কাছে এসেছিল, এসে বলেছিল যে আমাকে 5টা গ্রাম দান করা হোক, যাতে আমি বৌদ্ধ মোনাস্ট্রি তৈরি করব, তাই তো, বৌদ্ধ সংঘ তৈরি করব। সেটা কিন্তু গ্র্যান্ট করে দিয়েছিলেন কে? সেটা গ্র্যান্ট করে দিয়েছিলেন আমাদের দেবপাল। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5টা গ্রাম। বজ্রদত্তের কথা বলেছি, ঠিক আছে, এটা লিখলে ভালো হয়। বজ্রদত্ত, লোকেশ ভরা শতক, এটাও বলে দিয়েছি। ঠিক আছে, পাল সাম্রাজ্যের বিখ্যাত আরবীয় যে ঘোড়া ব্যবসায়ী ছিল সুলেমান, এসেছিলেন দেবপালের সময়, এবং পালদের বলেছিলেন এক কথা রুহুমি। রুহুমি কথাটা উচ্চারণ করেছিলেন। এবার রুহুমি কথাটার মানে ইংরেজি খুললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর্কিটেকচার বা স্থাপত্য। আরবীয় ঘোড়া ব্যবসায়ী রুমি বা রুমা বলে উল্লেখ করেছিলেন। কবে এসেছিল? 900 খ্রিস্টাব্দে। বৌদ্ধ মন্দির বললাম, সংঘ বলে দিয়েছি। আর দেবপালের মা রন্না দেবী ছিলেন রাষ্ট্রকূট রাজকন্যা, মানে যিনি ধর্মপালকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন একজন রাষ্ট্রকূটের রাজকন্যা, তার নাম ছিল রন্না দেবী, যে দেবপালের মা। এবার দেবপালের পরে যারা এসছিল তাদের আমরা একটু দেখে নিই। মহেন্দ্রপাল, সুরপাল, বিগ্রহপাল, নারায়ণপাল, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, আবার দ্বিতীয় বিগ্রহপাল। এটা দ্বিতীয়টা পড়েনি, দ্বিতীয় বিগ্রহপাল, ঠিক আছে। সব কজনই অপদার্থ, মানে সেই হিসেব করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে 142 বছর। 142 বছর পাল সাম্রাজ্য খালি তোমার কি বলবো, ঘড়া ভরে জল তোলা যে জল ছিল সেটাকে একটু একটু করে ব্যবহার করেছে, কিচ্ছু নতুন করে হয়নি, অ্যাডিশন বলে কিচ্ছু হয়নি। এবার এরকমই একটা জায়গা থেকে পাল সাম্রাজ্যকে আবার নতুন পথ দেখালো প্রথম মহিপাল, যাকে বলা হচ্ছে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। মহিপালের সময় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে 1022 সালে, যখন আমাদের চোল রাজা রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। সেই বাংলা আক্রমণে কোনো যুদ্ধ বিগ্রহ না করে খুব ডিপ্লোম্যাটিক্যালি প্রতিহত করেছিলেন অনেক উপহার সামগ্রী দিয়ে। যেহেতু গঙ্গা পেরিয়ে রাজেন্দ্র চোল এসেছিলেন, তাই তাকে বলা হতো গঙ্গাই কুণ্ডা চোল। এটা প্রথম মহিপালের শ্রেষ্ঠ কৃতিত্ব। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন এই কারণেই তিনি পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, ঠিক আছে। মহিপালের সময় আরেকটা বড় ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ আমাদের বাংলা আক্রমণ করেন। সুলতান মাহমুদ ব্র্যাকেটে গজনী হবে আমাদের, সরি বাংলা আক্রমণ নয়, ভারত আক্রমণ করেন, ব্র্যাকেটে হবে গজনীটা। ভারত আক্রমণ করেন কতবার? 17 বার। ইংরেজিতে লিখছিলাম 17, এবং সেটার সময়টাও মেনশন করে দিচ্ছি 1000 থেকে 1027। যদিও আমরা মাহমুদ আলাদা করে পড়াবো, ঠিক আছে, বলে দিলাম। তাহলে 17টা আক্রমণই কিন্তু প্রথম মহিপালের সঙ্গে হয়েছিল, প্রথম মহিপালের সময় হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রথম মহিপালকে কিন্তু আক্রমণ করেনি। এবার এলো কে? নয়াপাল। নয়াপাল খুব শক্তিশালী রাজা ছিল না, কিন্তু নয়াপালের একজন পণ্ডিত ছিলেন যার নাম অতীশ দীপঙ্কর, তার উত্থান নয়াপালের সময় হয়। এবং অতীশ দীপঙ্করের আসল নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। উনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা বিক্রমপুরের একজন ক্ষত্রিয় রাজা ছিল, কিন্তু উনি আমাদের এই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে উনি অদন্তপুরী মহাবিহারে এবং বিক্রমশীল মহাবিহারে চলে আসেন, এবং এখান থেকে উনি আদেশ পান যে তাকে যেতে হবে তিব্বতে, এবং তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তখন তাকে বলা হলো দ্বিতীয় বুদ্ধ। এবং অতীশ দীপঙ্করের আরেকটা নাম হচ্ছে শ্রীজ্ঞান, তাই তো। এবং অতীশ দীপঙ্কর পিণ্ডার্থ প্রদীপ, মহাবোধিপদ প্রদীপ, ঠিক আছে, এই বইগুলো লেখেন। এবং বিমল রত্ন লেখা, যেটা নয়াপালের সঙ্গে তার চিঠিপত্রের আদান প্রদান। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, যে এই যে ভদ্রলোক আমি যার কথা বলছি, মানে আমাদের প্রথম মহিপাল নয়, নয়াপালের কথা বলছি। যে নয়াপালের মানে পালেদের এই বৌদ্ধ ধর্মটা তিব্বতে নিয়ে যাওয়ার কৃতিত্বটা কিন্তু অতীশ দীপঙ্করের প্রথম নয়। প্রথম তিব্বতে বৌদ্ধ ধর্মের যিনি প্রচার করেছিলেন তার নাম ছিল পদ্মসম্ভব। তাহলে এবার আমরা দেখিয়ে দিই যা বললাম। দেখো পরিষ্কার পরপর আমি যেরকম ভাবে বলে গেছি
সেইগুলোই আছে। কলাচুরি আর চেদিরাজকে পরাস্ত করেছিলেন তিনি নয়পাল। বিক্রমশীল মহাবিহারের অধ্যাপক পদে নিয়োগ করেন, যেটা বললাম। ঠিক আছে। দ্বিতীয় বুদ্ধ এবং শ্রীজ্ঞান নামে পরিচিত। আদিনাথ চন্দ্রগর্ভ প্রকৃত নাম। তিব্বতে বৌদ্ধ ধর্মকে পুনরুজ্জীবিত করেন। সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন পদ্মসম্ভব। ঠিক আছে। মহাবোধি প্রদীপ, পিণ্ডার্থ প্রদীপ, অধিপত প্রদীপ, বিমল রত্ন লেখা, নির্মল হয়ে গেছে, এটা বিমল রত্ন লেখা হবে, সংস্কৃত ভাষায় চিঠি। ঠিক আছে। তৃতীয় বিগ্রহ পাল একেবারেই শক্তিশালী নয়, উনি খালি একটাই কাজ করেছিলেন, কলাচুরিরাজ কর্ণকে পরাস্ত করেছিল। দ্বিতীয় মহিপালের সময় শুরু হলো কৈবর্ত বিদ্রোহ। কৈবর্তরা দিনাজপুরে স্বাধীনতা ঘোষণা করলো, দিনাজপুর ওদের রাজধানী হয়ে গেল, এবং ওদের যে শাসক ছিল, ঠিক আছে, তার নাম কি ছিল? ভীম। ঠিক আছে। এবং সেই আমরা দেখতে পাই দিব্য আর ভীম, এদের নেতৃত্ব হয়েছিল প্রথমে দিব্য, এবং দিব্যকে থামাতে গিয়ে মারা গিয়েছিল কে? মারা গিয়েছিল হচ্ছে দ্বিতীয় মহিপাল। ঠিক আছে। কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন দিব্য, লিডার ছিল দিব্য, দিনাজপুর। আর এটার পুরো বর্ণনাটা পাওয়া যায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে। দ্বিতীয় সুরপাল একেবারে ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেওয়া হয়েছে। রামপাল। রামপাল হচ্ছে পাল বংশের শেষ শক্তিশালী রাজা, এটা মনে রাখবে। এবং রামপালের সময় গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হয়েছিল সেটা মনে রাখবে, যে রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিল, এবং কৈবর্ত বিদ্রোহের যে নেতা ছিল, ঠিক আছে, যার নাম ছিল হচ্ছে আমাদের ভীম, সে ভীমকে গর্দান দিয়েছিলেন উনি, মানে এক্সিকিউট করেছিলেন। এবং রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী রামচরিত লিখেছিলেন, এবং রামপালের একটা রাজধানীও তৈরি হয়েছিল যার নাম রামাবতী। দেখে নিই আমরা। রামচরিত, কৈবর্ত বিদ্রোহে ভীমকে পরাস্ত করেন, বুন্দেলখণ্ড দখল করেন। রামচরিত, শেষ শক্তিশালী রাজা, আর রাজধানী হচ্ছে, আচ্ছা, এই কৈবর্তরা কারা? এটার উত্তর কৃষক শ্রেণী হবে। অপশানে কৃষক না থাকলে মৎস্যজীবী, কিন্তু এটার পাল্লা ভারী। রামাবতী বলে দিয়েছি, মালদায়। এবার কুমারপাল আসছে। কুমারপালের সময় আসামে বিদ্রোহ হয়েছিল, কিন্তু কুমারপালের যে মন্ত্রী ছিল বিদ্যাদেব, সে আসামের বিদ্রোহটা দমন করেছিল। ঠিক আছে। তৃতীয় গোপাল একেবারেই ইম্পর্টেন্ট নয়। মদন পাল, পালন হয়ে গেছে মদন পাল। মদন পাল একেবারে লাস্ট পরিচিত রাজা। মদন পাল হেরেছিল বিজয় সেনের কাছে, এই যে এটা খালি মনে রাখবে, বিজয় সেনের কাছে হেরে গেছিল। গোবিন্দ পাল, গোবিন্দ পালকে হারিয়েছিল কে? গোবিন্দ পালকে হারিয়েছিল মনে রাখবে আমাদের বল্লাল সেন। ঠিক আছে। বল্লাল সেনের কাছে পরাস্ত হন। শেষ রাজা ছিল বলপাল। এখানে গিয়েই আমাদের পাল বংশ পুরোপুরি শেষ হয়ে যায়। ঠিক। এবার আমরা যেটা বলতে পারি, পালেরাই ভারতবর্ষের শেষ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। সব পাল রাজা বৌদ্ধ ছিল, এবং যে বৌদ্ধ ধর্ম উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে বজ্রযানী বৌদ্ধ ধর্ম, যেটাকে আমরা এক কথায় বলি তান্ত্রিক বুদ্ধিজম। মাথার খুলি দুটো হাড়ের মাঝখানে তোমার কি করা হয়? রেখে একটা ওল্ড মঙ্কের বোতল রেখে দেওয়া হয়, একটা কি বলবো, ওই কেক দেওয়া হয়। দেখবে এটা দার্জিলিং এ, এটা যদি তোমরা সিকিমে যাও, সব মোনাস্ট্রিগুলোতে, আর সব চারিদিকে হাড় পাজরা ছড়িয়ে আছে, আর বৌদ্ধ রয়েছে। ওরা হচ্ছে এই বৌদ্ধটাকে মনে করে যে তন্ত্র মন্ত্রের মধ্যে দিয়ে বুদ্ধ নাকি জাগ্রত হতে পারে। ঠিক আছে। এখানে সেই বজ্রযানী একটা ব্যাপার রয়েছে, এবং অতীশ দীপঙ্কর যখন গেছিল এই বজ্রযানী ব্যাপারটাকে ব্যাখ্যা করতে গেছিল। ঠিক। জগদ্দল মহাবিহার আর দেবীকোট মহাবিহারও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর পাল যুগেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল কি থেকে? যখন আমরা দেখেছিলাম চর্যাপদ এই সময় তৈরি হয়। ঠিক আছে। তাহলে আমরা এই পর্যায়ে পাল ডাইনেস্টি পুরোপুরি শেষ করলাম, এবং শেষ করবার পরে আমরা নেক্সট ফিরে আসছি সেন বংশে।